ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আমি ধারাবাহিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে গত দুটা ভিডিওতে দুই পার্টে টোটাল 10টা রুলস আলোচনা করেছি। আজকে আমি 11 নম্বর রুলস নিয়ে কথা বলবো। ভিউয়ার্স আপনারা যদি আগের দুটো ভিডিও দেখে না থাকেন তাহলে সেগুলো দেখে আসুন। সো ভিউয়ার্স 11 নম্বর যে রুলসটা নিয়ে আমি কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা সেন্টেন্সে সাম, মোর, লটস অফ, সাম, মোর, লটস অফ, অ্যালট অফ, মেজরিটি, নো এবং নান এই সকল ওয়ার্ড দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, এরপরে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ভিউয়ার্স যদি এই সেন্টেন্সগুলো দিয়ে কোনো একটা ওয়ার্ডগুলো দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হয়, তাহলে আসলে এই ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে না ভার্ব কোনটা হবে, ভার্ব কি সিঙ্গুলার না প্লুরাল হবে, সেটা কিন্তু এই ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে এর পরের নাউনের উপর। যেমন দেখেন সাম বুকস, তাহলে সামের উপর ডিপেন্ড করে ভার্ব হবে না, ভার্ব হবে এই বুকসের উপর। তাহলে বুকস যেহেতু প্লুরাল, তার ভার্ব হবে প্লুরাল, এখানে আর নট ইজ। দেখেন সাম বুকস আর ইম্পর্টেন্ট, কিছু বই গুরুত্বপূর্ণ, তখন ভার্বটা আর হবে। কিন্তু দেখেন আমি যদি বলি সাম ওয়াটার, তাহলে ওয়াটারটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এখন সাম নির্দেশ করছে কাকে, এখানে সাম নির্দেশ করেছিল বুকসকে, তো যেহেতু বুকস প্লুরাল এই জন্য তার ভার্ব প্লুরাল হয়েছে। কিন্তু সাম এখন নির্দেশ করছে ওয়াটারকে, ওয়াটার কিন্তু সিঙ্গুলার, এই জন্য তার ভার্ব হবে সিঙ্গুলার নট প্লুরাল। তাহলে সাম ওয়াটার ইজ পিওর, কিছু পানি পরিষ্কার। ওকে, তাহলে সামের উপর ডিপেন্ড করে কিন্তু ভার্ব হয় না, ভার্ব হয়েছে তারপরের এই নাউনের উপর ডিপেন্ড করে। এই নাউনটা প্লুরাল এই জন্য এই ভার্ব প্লুরাল, এই নাউনটা সিঙ্গুলার এই জন্য এই ভার্ব সিঙ্গুলার। ঠিক কীভাবে দেখেন নো, নো এক্সাম্পল, তাহলে নোর উপর ডিপেন্ড করে ভার্ব হবে না, ভার্ব হবে এক্সাম্পলের উপর। তাহলে এক্সাম্পল সিঙ্গুলার, তার ভার্ব হবে সিঙ্গুলার ইজ। নো এক্সাম্পল ইজ রিলেভেন্ট, কিন্তু আমি যদি এক্সাম্পল না বলে যদি বলি এক্সাম্পলস, তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যাবে, তখন ভার্ব হয়ে যাবে আর। নো এক্সাম্পলস আর রিলেভেন্ট। ওকে, এখন আসেন অ্যালট অফ প্যান্স, নট প্যান, প্যান্স, তাহলে অ্যালটের উপর ডিপেন্ড করে ভার্ব হবে না, ভার্ব হবে এই প্যান্টসের উপর। তাহলে এই প্যান্টস যেহেতু প্লুরাল এই জন্য তার ভার্ব প্লুরাল হবে। অ্যালট অফ প্যান্টস হ্যাভ বিন বট, অনেকগুলো কলম কিনা হয়েছে। কিন্তু আমি যদি বলি অ্যালট অফ সুগার, তখন কিন্তু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। তাহলে এই জন্য ভার্ব হবে হ্যাজ নট হ্যাভ। ওকে, তাহলে অ্যালট অফ পেন্স বললে কিন্তু হ্যাভ বিন বট, আর অ্যালট অফ সুগার অনেকগুলো চিনি হ্যাজ বিন বট কিনা হয়েছে। তাহলে দেখেন তখন অ্যালট অফ অনুযায়ী ভার্ব হয় না, ভার্ব হয়েছে অ্যালট অফ যে নাউনকে নির্দেশ করছে সেটা অনুযায়ী। এখানে প্যান্স ছিল এই জন্য ভার্ব প্লুরাল, এখানে সুগার সিঙ্গুলার এই জন্য তার ভার্বও সিঙ্গুলার। ঠিকই কীভাবে দেখেন নান অফ দ্য স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস আছে এই জন্য তার ভার্ব হবে প্লুরাল। নান অফ দ্য স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট নট ইজ, ঠিক আছে। কিন্তু এখানে যদি আবার দেখেন নান অফ দ্য মানি, মানি কিন্তু আনকাউন্টেবল, তার মানে এখন এটা যেহেতু আনকাউন্টেবল সিঙ্গুলার এই জন্য তার ভার্ব হবে সিঙ্গুলার। এখন আবার এখানে প্লুরাল হবে না, তাহলে দুইটাতে কিন্তু নান অফ দ্য ছিল, কিন্তু নান অফ দ্য অনুযায়ী ভার্ব হয় না, ভার্ব হয় নান অফ দ্য যে নাউনকে নির্দেশ করে সেটা অনুযায়ী। এই যে নান অফ দ্য নির্দেশ করছে স্টুডেন্টসকে এই জন্য ভার্ব হয়েছে আর প্লুরাল, আর নান অফ দ্য এখন নির্দেশ করছে মানিকে এই জন্য ভার্ব হয়েছে ইজ নট আর। নান অফ দ্য মানি ইজ ফাউন্ড, কোনো টাকা পাওয়া যায়নি। নান অফ দ্য স্টুডেন্টস আর ব্রিলিয়ান, মানে স্টুডেন্টের মধ্যে কেউ ব্রিলিয়ান না। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, আসলে এই ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে না ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ডিপেন্ড করবে এই ওয়ার্ডের পরে যেই নাউনটা থাকবে, মানে সেই নাউনটার উপর ডিপেন্ড করবে ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। সেই নাউনটা সিঙ্গুলার হলে তার ভার্ব হবে সিঙ্গুলার, এই ওয়ার্ডগুলো যে নাউনকে নির্দেশ করবে সেটা যদি প্লুরাল হয় তার ভার্ব হবে প্লুরাল। এটা হচ্ছে মূল মেইন রুলস। ভিউয়ার্স আমরা এখন 12 নম্বর রুলসটা দেখব, যে 12 নম্বর রুলসটা একটু কি দেখেন। আমি যদি বলি আপনার আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস হ্যাজ অর হ্যাভ গন দিয়ার, সেন্টেন্সটা একটু খুব ভালোভাবে লক্ষ্য করুন। যদি দুইটা সাবজেক্ট এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যাকম্পানিড উইথ বা ইন এডিশন টু বা অ্যান্ড নট, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, তাহলে আমি কোনটাকে আসলে সাবজেক্ট ধরবো, কোনটা অনুযায়ী ভার্ব বসবে, এটাই খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রথম একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে আই, আর পরটা হলো মাই ফ্রেন্ডস, একটা সিঙ্গুলার একটা হলো প্লুরাল। মনে রাখবেন যদি
দুইটা সাবজেক্ট অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু অ্যান্ড নট দিয়ে যুক্ত হয়, তাহলে প্রথমটা অনুযায়ী সাবজেক্ট হয়, এটা অনুযায়ী প্রথমটা অনুযায়ী ভার্ব হবে, পরেরটা অনুযায়ী ভার্ব বসে না। এখানে মাই ফ্রেন্ডস থাকলেই যে ভার্বটা প্লোরাল হবে তা না, এখন আসলে আই অনুযায়ী বসাবেন। এই প্রথম সাবজেক্টের সাথে যে ভার্বটা যাবে সেটাই হবে আনসার। তাহলে আই অ্যালং উইথ হ্যাজ অর হ্যাভ গন দিয়ে, তাহলে আই এর সাথে কিন্তু হ্যাভ হয়, নট হ্যাজ। ওকে, কিন্তু আমি যদি এখানে আই না বলে হি বলতাম, হি, আমি যদি এখানে আই না বলে, যে এখানে আমি যদি আই না বলে হি বলি, সাবজেক্ট হলো হি, তখন কিন্তু হ্যাভ না হয়ে আনসার হতো আপনার হ্যাজ, তখন কিন্তু আনসার হ্যাজ হয়ে যেত, যে হি হ্যাজ, হির সাথে কিন্তু হ্যাজ হয়, হি হ্যাজ গন দিয়ার। তাহলে মূল বিষয়টা হলো প্রথমটা অনুযায়ী সাবজেক্ট হবে, পরেরটা কি সিঙ্গুলার না প্লুরাল আছে সেটা আমার দেখার দরকার না, আমি দেখব প্রথমটা। যেমন এখানে যদি আমি হি না বলে আমি বলতাম দে, দে, তাহলে কিন্তু ভার্বটা হ্যাভ হতো, কারণ দে হলো প্লুরাল, হ্যাভ হলো প্লুরাল, দে হ্যাভ হয়। তাহলে ভিউয়ার্স যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন টু অ্যান্ড নট, এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে প্রথমটা অনুযায়ী ভার্ব বসবে, সেকেন্ডটা অনুযায়ী ভার্ব বসে না, ভার্ব হবে প্রথমটা অনুযায়ী। যেমন আমি যদি বলি আপনার আই অ্যান্ড নট হি, নট হি, এম অর ইজ স্টুডেন্ট, তাহলে কোনটা হবে? আমরা জানি যে প্রথমটা অনুযায়ী সাবজেক্ট হবে, তাহলে আই এর সাথে কিন্তু এম হয়, এজন্য এখানে আই নট অ্যান্ড নট হি এম স্টুডেন্ট, আমি সে নয়, আমি হলাম ছাত্র, তাহলে আই এর সাথে কিন্তু এম হয়, এজন্য এখানে ইজ না হয়ে এম হবে। কিন্তু আমি যদি বলি আই, এখানে আইটা দিয়ে আর এখানে যদি হি দিই, আপনার হি অ্যান্ড নট আই, সে কিন্তু আমি না, তাহলে সাবজেক্ট কিন্তু হি অনুযায়ী বসবে, তখন আনসার হবে ইজ, নট এম, তখন আনসার ইজ হয়ে যাবে, এই ইজটার আনসার হবে, এম হবে না। তাহলে বিষয়টা হলো এই ফ্রেজগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে প্রথমটা অনুযায়ী ভার্ব বসবে, সেকেন্ডটা ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না। প্রথমটা যদি সিঙ্গুলার হয় তার ভার্বটা হবে সিঙ্গুলার, প্রথমটা যদি প্লোরাল হয় তার ভার্বও হবে প্লোরাল। এটাই হচ্ছে 12 নম্বর রুলস। সো ভিউয়ার্স, আমরা এখন 13 নম্বর এবং 14 নম্বর এই দুটো রুলস দেখব। প্রথমে আমি দ্বিতীয় পার্টও এটা নিয়ে একটু কথা হয়েছে যে এ নাম্বার অফ এবং দি নাম্বার অফ, এই দুটো নিয়ে মনে রাখবেন, যদি সেন্টেন্সের মধ্যে এ নাম্বার অফ থাকে তাহলে আপনার এ নাম্বার অফের পর নাউনটো প্লোরাল হবে, তার ভার্বটো প্লোরাল হবে। দেখেন এ নাম্বার অফ দ্য বয় না বয়েস, ইজ হবে না আর গোয়িং টু দ্য ক্লাস, তাহলে এ নাম্বার অফ থাকলে নাউন প্লোরাল, তার ভার্বটো প্লোরাল হবে। আবার দেখেন যদি দি নাম্বার অফ থাকে তাহলে দি নাম্বার অফ থাকলে তার নাউনটা প্লোরাল হবে ঠিকই, কিন্তু তার ভার্বটা হবে সিঙ্গুলার, নট প্লোরাল। দেখেন দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইজ গোয়িং টু দ্য ক্লাস, তাহলে দেখেন এ নাম্বার অফ মানে বিশাল, আর দি নাম্বার অফ মানে হচ্ছে লিমিটেড করে দিয়েছে, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়, আর এ নাম্বার অফ মধ্যে অনেকগুলো বুঝায়, এজন্য তখন হচ্ছে আপনার ভার্বটা প্লোরাল হয়। তাহলে মূল বিষয়টা হলো এ নাম্বার অফ এবং দি নাম্বার অফের মধ্যে পার্থক্যটা হলো এ নাম্বার অফের পরে নাউনটা প্লোরাল, ভার্বটো প্লোরাল হবে, দি নাম্বার অফের পরে নাউনটা প্লোরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন দেখেন এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে ইজ, এটা হচ্ছে এ নাম্বার অফ এবং দি নাম্বার অফের মধ্যে পার্থক্য। দুইটার ক্ষেত্রেই নাউন প্লোরাল হয়, বাট এ নাম্বার অফের ক্ষেত্রে ভার্বটা হবে প্লোরাল, কিন্তু দি নাম্বার অফের ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। এটা হচ্ছে এ নাম্বার অফ এবং দি নাম্বার অফের মধ্যে পার্থক্য। ভিউয়ার্স, আমরা এখন 14 নম্বর রুলসটা দেখি। দেখেন যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নো বডি, নাথিং, সাম ওয়ান, সামবডি, সামথিং, এনি ওয়ান, এনিবডি, এনিথিং, যেটাই থাকুক এর পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। যেমন দেখেন এভরিবডি হ্যাজ গন, প্রত্যেকেই গিয়েছে, দেখেন ভার্ব হ্যাজ হয়েছে মানে সিঙ্গুলার। নো ওয়ান, কেহ, নো ওয়ান ইজ প্রেজেন্ট, কেউ প্রেজেন্ট না, নো ওয়ান ইজ প্রেজেন্ট মানে কেউ উপস্থিত নয়, দেখেন ইজ হয়েছে আর হয় নাই। তার মানে মূল বিষয়টা হলো
everyone, everybody, everything, no one, nobody, nothing, someone, somebody, something, anyone, anybody, anything, যেটাই সাবজেক্ট হিসেবে থাকুক অলওয়েজ ভার্বটা সিঙ্গুলার হবে। এটাই হচ্ছে 14 নম্বর রুলসের মূল কথা। সো ভিউয়ার্স, আমরা আরও একটা রুলস দেখব, রুল নাম্বার 15, আমরা সেটা দেখি। সো ভিউয়ার্স, আমরা এখন 15 নম্বর রুলসটা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার। দেখেন দেখেন এরকম কিছু বাক্য আমরা দেখি যে ওয়ান টাইপ অফ, ওয়ান কাইন্ড অফ, অর ওয়ান সর্ট অফ, এভাবে থাকে। তো তখন কোনটা কখন কীভাবে হবে সেটা আমরা এখন দেখব। দেখেন, যদি এখানে ওয়ান থাকে তাহলে ওয়ান টাইপ, এটাও হবে সিঙ্গুলার আর এটাও হবে সিঙ্গুলার। ওয়ান টাইপ অফ বুক, ওয়ান টাইপ অফ বুক মানে এক ধরনের বই, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। ইজ ইম্পর্ট্যান্ট, নট আর ইম্পর্ট্যান্ট। ওয়ান টাইপ অফ বুক ইজ ইম্পর্ট্যান্ট। ওয়ান কাইন্ড অফ বুক ইজ ইম্পর্ট্যান্ট। ওয়ান সর্ট অফ বুক ইজ ইম্পর্ট্যান্ট মানে রকম, ধরন, প্রকারের। টাইপ মানে প্রকার, কাইন্ড মানেও ধরন, প্রকার, সর্ট মানেও রকম, প্রকার। ওকে, তাহলে এক ধরনের বই গুরুত্বপূর্ণ। ওয়ান টাইপ অফ বুক ইম্পর্ট্যান্ট বা ওয়ান কাইন্ড অফ বুক ইজ ইম্পর্ট্যান্ট। ওয়ান সর্ট অফ বুক ইজ ইম্পর্ট্যান্ট। কিন্তু দেখেন, কিন্তু যদি বলি এখানে ওয়ান না বলে একের অধিক টু হলে তখন টাইপটা টাইপস হয়ে যাবে। আর এখানেও এটা বুক থাকবে না, এটাও বুকস হয়ে যাবে, মানে দুইটাই প্লোরাল হয়ে যাবে। টু টাইপস অফ বুকস, আর এখানে ভার্বটাও প্লোরাল হয়ে যাবে। দেখেন, টু টাইপস অফ বুক আর ইম্পর্ট্যান্ট, আর ইম্পর্ট্যান্ট। টু টাইপস অফ বুকস আর ইম্পর্ট্যান্ট। তাহলে টু কাইন্ডস অফ বুকস আর ইম্পর্ট্যান্ট। টু সর্টস অফ বুকস আর ইম্পর্ট্যান্ট। তাহলে দুইটা যদি এখানে ওয়ান থাকে তাহলে এটা ওয়ান টাইপ অফ বুক, টু থাকলে টু টাইপস অফ বুকস, এটাও প্লুরাল, এটাও প্লুরাল হয়ে যাবে, আর ভার্বটাও এখানে প্লুরাল হবে। তাহলে দেখেন, ওয়ান কাইন্ড অফ বুক বা টু কাইন্ডস অফ বুকস, ওয়ান সর্ট অফ বুক, টু সর্টস অফ বুকস। তাহলে এখানে ওয়ান থাকলে এখানেও টাইপ, এখানেও হবে সিঙ্গুলার, আর যদি টু থাকে তাহলে টু টাইপস অফ বুকস। ওয়ান কাইন্ড অফ বুক, টু কাইন্ডস অফ বুকস। ওয়ান সর্ট অফ বুক, টু সর্টস অফ বুকস, এভাবেই হবে আপনার। সো ভিউয়ার্স, গত তিনটা পার্টে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টোটাল 15টা রুলস নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে আমার সর্বশেষ রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। আরও অনেক রুলস আছে যেগুলো আপনারা পারেন। যদি পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ মনে হয় আমার কিছু রুলস, তাহলে সেটা নিয়ে আবার আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আপনার ভিডিও মেক করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো 3টা পার্টে আমি আমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা আজকে এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।